নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। তবে আজকে নারদের বিষয়ে যাব, অন্য একটা খবরের দিকে নজর রাখতে হচ্ছে, গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে। আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আগামীকাল আসবেন 22 তারিখে এবং একাধিক মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করবেন, যার মধ্যে অন্যতম নোয়াপাড়া থেকে বিমানবন্দর যেটি সম্পন্ন হয়েছে কাজ, এবং যাত্রী সাধারণের জন্য কিন্তু খুলে যাচ্ছে এই নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রুট। কবে খুলছে, কবে থেকে সাধারণ যাত্রীরা এই পরিষেবা পাবেন, নোয়াপাড়া থেকে বিমানবন্দর যেতে পারবেন, গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানবো। আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। তার আগে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে এই নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো রেল পরিষেবা চালু হচ্ছে, সোমবার থেকেই চালু হওয়ার কথা। আগামী সোমবার থেকে যাত্রী সাধারণের জন্য খুলে যাবে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর মেট্রো পরিষেবা। একাধিক মেট্রো রেলের প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত যে মেট্রো রেল পরিষেবা সেটাও কিন্তু যাত্রী সাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে। আগামী সোমবার থেকেই এই খুলে যাবে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা। কবি সুভাষ থেকে বেলেঘাটা পরিষেবাও মিলবে সোমবার থেকে, এমনটাই জানা যাচ্ছে। যাত্রী সাধারণের জন্য খুলে যাবে মেট্রো রেল পরিষেবা। শাশ্বতী রায় রয়েছে নিউজরুম থেকে। শাশ্বতী, সোমবার থেকে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হচ্ছে, কখন সাধারণ মানুষ সেখান থেকে মেট্রো পরিষেবা পাবে এবং কত সময় ব্যবধানে মেট্রো পাওয়া যাবে, কি জানা যাচ্ছে সব মিলিয়ে? দেখো, দীর্ঘ প্রতীক্ষার অবসানে অবশেষে আগামীকাল 3টি প্রকল্প যেরকম উদ্বোধন হচ্ছে, তারপরে কিন্তু যাত্রী পরিষেবার জন্য খুলে যাবে এই মেট্রোগুলি আগামী সোমবার থেকে। তবে ইস্ট ওয়েস্ট মেট্রো বা গ্রিন লাইনের ক্ষেত্রে পরিষেবা 22 তারিখ অর্থাৎ আগামীকাল থেকেই লাগু হবে। অর্থাৎ আগামীকাল থেকেই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 সরাসরি পৌঁছে যাবে ইস্ট ওয়েস্ট মেট্রো, এবং যেহেতু মধ্যিখানে সংযুক্তির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামীকাল তা উদ্বোধন হতে চলেছে। তাই যে টাইম টেবিল বা যেই সময়সীমা নির্ধারণ করা হয়েছে মেট্রো রেলের তরফ থেকে, মেট্রো রেল সূত্রে যেমনটা খবর রয়েছে যে সকাল 6:30 থেকে রাত্রির 10:19 পর্যন্ত এই ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা মিলবে। অর্থাৎ হাওড়া ময়দান থেকে একেবারে সেক্টর 5 পর্যন্ত যে পরিষেবা, তা কিন্তু সকাল 6:30 থেকে রাত্রির 10:19 পর্যন্ত মিলবে। অর্থাৎ শেষ পরিষেবাগুলি 10:19 শেষ হবে। অপরদিকে সোমবার থেকে খুলে যাবে নোয়াপাড়া জয়হিন্দ বিমানবন্দরে মেট্রো পরিষেবা, যেটি সকালে 7:58 থেকে রাত্রির 8:10 পর্যন্ত চলবে বলে মেট্রো রেল সূত্রে খবর রয়েছে। অপরদিকে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত যে মেট্রো পরিষেবা অর্থাৎ অরেঞ্জ লাইনের মেট্রো পরিষেবা, সেই পরিষেবা মিলবে সকাল 8টা থেকে রাত 8:28 পর্যন্ত। এরপর কিন্তু মেট্রো পরিষেবার সময়সূচি বা মধ্যবর্তী সময়েরও পরিবর্তন হতে পারে, কারণ যাত্রী সংখ্যার যে পরিমাণ চাপ পড়তে চলেছে আগামী দিনে ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে, তাতে করে সময়ের ব্যবধান কিন্তু 10 মিনিট থেকে কমিয়ে এনে 8 মিনিটেও রূপান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, বিশেষত অফিস টাইমের ক্ষেত্রে। তার জন্যই একেবারে বলা যায় যে ব্লু লাইনেরও আগে পরিষেবা মিলবে ইস্ট ওয়েস্ট মেট্রো। সেক্ষেত্রে প্রথম পরিষেবা সেক্টর 5 থেকে বা হাওড়া ময়দান থেকে ভোর 6:30টার সময় চালু হবে বলেই মেট্রো রেল সূত্রে খবর মিলছে। শাশ্বতী, এক্ষেত্রে যে কোনো একটি কার্ড বা ওই একই টিকিটে কি সব দিকে যাত্রা করা যাবে তো? একেবারেই মেট্রো স্মার্ট কার্ড থাকলে যে কোনো প্রান্তে যে কোনো শাখায় মেট্রো চলাচল করা যেতে পারে, এবং এছাড়াও প্রত্যেকটি স্টেশন থেকে এখন কিউআর কোড বেসড যে টিকিট সিস্টেম, সেখানে নির্ধারিত স্টেশন বলে দিলে যে কোনো শাখা থেকেই যে সমস্ত সংযুক্তকৃত যে লাইন রয়েছে সেই লাইনের মাধ্যমে পৌঁছে যাওয়া যাবে নির্দিষ্ট গন্তব্যে। সেক্ষেত্রে প্রত্যেকটি জায়গাকার ভাড়া নির্ধারিত হয়েছে। যেমন দেখা যাচ্ছে নতুন যে স্টেশনগুলি উদ্বোধন হচ্ছে, তার মধ্যে নোয়াপাড়া থেকে বিমানবন্দর, তার ভাড়া মোটামুটি 35 টাকা ধার্য করা হয়েছে, এবং একাধিক স্টেশন অনুযায়ী ভাড়া কিন্তু এক একটা স্টেশনে এক এক রকম। তাই যে গন্তব্য স্টেশন বললে পরে কিন্তু টিকিট কাউন্টার থেকে সেই নির্দিষ্ট স্টেশনের টিকিট যেরকম কিউআর বেস টিকিট মিলবে, সেরকম স্মার্ট কার্ডের মাধ্যমে যে কোনো প্রান্তের যে কোনো শাখায় মেট্রো চলাচল করতে পারবেন কলকাতাবাসী।
অনেক ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। শাশ্বতী ছিলেন নিউজ রুম থেকে সরাসরি। এবার আসা যাক আজকে আমাদের নারদের বিষয়ে। কলেজে কলেজে ভর্তি প্রক্রিয়া চালু সহ একাধিক দাবিতে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ এবিভিপির। বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো বাঁকুড়াতে। প্রবল বৃষ্টির মধ্যে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ এবিভিপির কর্মীদের। আটক করা হয়েছে 8 জনকে। শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ বলে অভিযোগ বিক্ষোভকারীদের। দেখুন একবার। ডিএম অফিস অভিযানে তুলকালাম, আটক 8 এবিভিপি কর্মী। কলেজে কলেজে ভর্তি প্রক্রিয়া চালু। কলেজে কলেজে ছাত্র সংসদের নির্বাচন সহ একাধিক দাবিতে বাঁকুড়ার জেলা শাসকের দফতরে বিক্ষোভের ডাক দেয় সংঘের ছাত্র সংগঠন এবিভিপি। মিছিল এগিয়ে যেতে শুরু করলে আইজি অফিস মোড়ের কাছে ব্যারিকেড করে পুলিশ মিছিলের পথ আটকায়। বৃষ্টির মধ্যেই তুমুল বচসা বাঁধে পুলিশ ও এবিভিপি কর্মীদের। দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল ধস্তাধস্তি। শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের উপর নির্বিচারে লাঠিচার্জ করে বলে দাবি করেন এবিভিপি কর্মীরা। অশান্তির জেরে আটক হয় 8 কর্মীও। আর একটা ডিএম ডেপুটেশন ছিল যে এই যে আমাদের যে কলেজে যে ওবিসি কেসটা নিয়ে যেটা পড়ে আছে তার জন্য আর কলেজে ভর্তি স্টুডেন্টরা ভর্তি হতে পারেন এখন অবধি। কলেজের প্রথম ফার্স্ট ইয়ারের ভর্তি প্রক্রিয়া চালু হয়নি, এমন কি এন্ট্রান্স পরীক্ষার যে পরীক্ষা সেই পরীক্ষাও বন্ধ হয়ে গেছে। লাঠিচার্জের দাবি নস্যাৎ করেছে পুলিশ। দাবি বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই অশান্তি শুরু হয়। পাল্টা তৃণমূলের দাবি লাইমলাইটে আসতেই এই অশান্তি সৃষ্টি করেছে এবিভিপি। বাস্তবে অস্তিত্ব নেই। দেখুন, প্রথম কথা হচ্ছে এবিভিপি এই মুহূর্তে সারা বাংলায় কোনো কলেজে খুঁজলে এদেরকে পাওয়া যায় না। এই মুহূর্তে এরা চাইছে একটু লাইমলাইটে আসতে। স্বাভাবিকভাবেই সেটা করতে গেলে পকেটে কিছু পেতে গেলে যেটা হয় একটু একটু এইসব পুলিশ টুলিশের সঙ্গে তো ঝেলতে হবেই। তবে এরা যে দফা যেগুলো নিয়ে আন্দোলন করছে আমার মনে হয় সেগুলোর বাস্তবিকই কোনো তাৎপর্য নেই। আন্দোলনের কোনো গতি প্রকৃতি নেই, শুধুমাত্র ওই মোবাইল আর হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে সদস্য রাখতে চায়। তাদের ক্ষেত্রে এগুলো শুধুমাত্র নাটক এবং লোক দেখানো এবং মিডিয়ার সামনে নিজেদেরকে তুলে ধরার ব্যস্ত, আর কিছু না। এদিকে ওবিসি মামলার জটে আটকে রাজ্যের কলেজগুলির ভর্তি। ফল প্রকাশের প্রায় 3.5 মাস পার। প্রশ্নের মুখে 4.5 লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ। এখনো পর্যন্ত 3,59,114 জন আবেদন করেছেন, কিন্তু চালু হয়নি ভর্তি প্রক্রিয়া। এই পরিস্থিতিতে এবিভিপির বিক্ষোভ সত্যিই অস্তিত্ব কি রক্ষার নাকি যুক্তিযুক্ত? বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন এবিভিপির পক্ষ থেকে অসিত মণ্ডল, রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তরুণ লাই। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি অসিত আপনার কাছে আসবো। আজকে যে ঘটনা ঘটলো, যে ছবি আমরা দেখেছি, যে ধস্তাধস্তি পুলিশের সঙ্গে, আপনাদের অবশ্য অভিযোগ পুলিশ লাঠিচার্জ করেছে, আপনাদের 8 জনকে আটকও করেছে পুলিশ। এই যে পরিস্থিতি, এই অশান্তির পরিস্থিতি সৃষ্টি হলো কেন? কারণ যেই উদ্দেশ্যগুলো বা যে দাবিগুলো আপনাদের দেখা যাচ্ছে তাতে তো এই অশান্তি হওয়ার কথা ছিল না। বিষয় হলো কি আছে, আমরা যে শান্তিপূর্ণভাবেই মিছিল করে আর ডিএম ডেপুটেশনের জন্য যাচ্ছিলাম, আর সেখানে পুলিশ ব্যারিকেড করে রেখেছে। আমরা তার আগের দিনই ডিএম এর কাছ থেকে আর মেলে ওখানে ডিএম অফিসের থেকে ডিএমের থেকে আমরা অ্যাপয়েন্টমেন্টও নিয়েছি। তারপরেও ওখানে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর পরে আমাদের যে সুষ্ঠু একদম মিছিল, আমাদের যে বিক্ষোভ কর্মসূচি চলছিল সেটা আটক করে, এবং আটক করার পরে সবথেকে মেন বিষয় এখানে দেখতে পাওয়া যাচ্ছে, আপনারা দেখতে পাবেন যে এই যে আমাদের যে আন্দোলনে এই যে বিক্ষোভ হচ্ছে সেখানে কিন্তু কোনো আমাদের ছাত্রী নেই, কিন্তু তা সত্ত্বেও ওখানে দেখা যাচ্ছে যে মহিলা পুলিশ, যেটা মেন বিষয় আমাদের হলো মহিলা পুলিশকে কিভাবে আগিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাবেন প্রতিটা জায়গাতে কীরকম মহিলা পুলিশ আমাদের ছাত্রদেরকে ধরে আর টানা হেঁচড়া করছে কীরকমভাবে। বিষয় হলো আজকে এই পশ্চিমবঙ্গ জুড়ে পুলিশ তো তৃণমূলের দালালি হয়ে গেছেই, আজকে ডিএমরা পর্যন্ত আর তৃণমূলের বি টিম হিসেবে আর কাজ করছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে।
আজকে আমাদের যে দাবি ছিল সুষ্ঠু একদম 2-3টে দাবি ছিল, সেই দাবি নিয়ে আমরা ডিএম এর কাছে আর একটা ডেপুটেশন দিতাম, 5 জন যাব বলেছিলাম। তার জন্য আমরা আর অলরেডি তার আগের দিন আমরা মেলে করে নিয়ে নিয়েছি, অ্যাপয়েন্টমেন্টও নিয়ে নিয়েছি। তারপরেও আমাদেরকে সেখানে ব্যারিকেড দিয়ে আটকে মহিলা পুলিশকে আগ করে দিয়ে আমাদের সঙ্গে ধস্তাধস্তি এবং কি লাঠিচার্জ পর্যন্ত, এমনকি পর্যন্ত টেনে হিচড়ে আমাদের প্রায় 8 জন যে আমাদের স্টুডেন্ট আছে তাদেরকে গ্রেপ্তারও করেছে। গ্রেপ্তার করে এই মহিলা পুলিশ থাকলে অসুবিধাটা কি আপনাদের, আমাদের কি কারণে মহিলা পুলিশ ব্যবহার করা হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? আমরা আপত্তি কেন? হ্যালো, মহিলা পুলিশ ব্যবহার করা হচ্ছে এই জন্যেই, আজকে যে স্টুডেন্টদেরকে নিয়ে গেছে ওরা বলছে নাকি মহিলাদের গায়ে হাত দিয়েছে। তো আমাদের বক্তব্য যে এখানে আমাদের কোনো ছাত্রী ছিলই না, তাহলে মহিলা পুলিশকে আগ করানোর কি আছে? আপনারা দেখতে পাবেন যে মহিলারা কিভাবে ছাত্রদেরকে টানা হেচড়া করছে। ওনারা বলছে যে পুলিশ বলছে নাকি মহিলাদের গায়ে হাত দিয়েছে, কিভাবে ওনারা আগে সামনে পাঠায় কি করে যে মহিলাদের, কারণ আমাদের কোনো ছাত্র নেই সেখানে, সব ছাত্রী নেই, সব ছাত্র আছে। বেশ, তরুণের কাছে আসবো। তরুণ, আপনার কি মনে হয়, এবং এদের যা এবিভিপির যা দাবি সেটা হচ্ছে কলেজে ভর্তি প্রক্রিয়া সহ ছাত্র সংসদ নির্বাচন, এরকম একাধিক দাবি নিয়ে তারা গিয়েছিল, শান্তিপূর্ণভাবে তারা ডিএম অফিসের সামনে যাচ্ছিল, তাহলে এই অশান্তি কোথাও কি তাদের বক্তব্য যে পুলিশ ডিএম প্রত্যেকে এই বিষয় মানে আপনাদের সঙ্গে প্যাচ আপ হয়ে গিয়েছে? এই বিক্ষোভের কোনো মানেই হয় না, কারণ তৃণমূল কংগ্রেস কলেজের মধ্যে কোনো রাজনৈতিক বিভাজন চাইছে না। তৃণমূল কংগ্রেস ছাত্রদের মধ্যে কোনো বিভাজন তৈরি করতে চাইছে না। তৃণমূল কংগ্রেস শান্তি শৃঙ্খলা বজায় রেখে ছাত্রদেরকে নিয়ে চলতে চাইছে। আর বিজেপির কথা বলছেন, বিজেপি সেই পরিযায়ী পাখিদের মতো ভোটের আগে আসে, বন্দে মাতরম করে আবার পালিয়ে যায়। বিজেপির কথা বলবে। এবিভিপি তো একটা ছাত্র সংগঠন, এবিভিপি তো একটা ছাত্র সংগঠন। তারা যদি এই দাবিগুলো নিয়ে আন্দোলন করে, অসুবিধাটা কোথায়? না, আন্দোলনের অসুবিধা নেই তো। আন্দোলনের অসুবিধা থাকবে কেন? আন্দোলন হতেই পারে, কিন্তু আন্দোলনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করেছে ওনারা, সেই জন্য প্রশাসনের কাজ করেছে। আচ্ছা, কিন্তু ওদের বক্তব্য যে আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল, সেখানে পুলিশ এসে টানা হেঁচড়া করে নিয়ে গেছে এবং মহিলা পুলিশকে সামনে ব্যবহার করা হয়েছে। শুনুন, ওনারা তো ওনাদের কথা বলবেনই, এটা তো স্বাভাবিক ব্যাপার। ওনারা তো ওনাদের কথা বলবেন না। দেখতে তো পাওয়া যাচ্ছে মহিলা পুলিশকে কিভাবে আগিয়ে দেওয়া হয়েছে। মহিলা পুলিশকে আগিয়ে দেওয়ার কি মানে হয় এখানে? না, মহিলা পুলিশকে আগানোর মানে হয় আমাদের যে মিছিল আছে একদম দেখা যাচ্ছে একদম সুষ্ঠু, একদম সুষ্ঠুভাবে হচ্ছে। আপনি দেখুন কিভাবে মহিলা টানা হেঁচড়া করছে একটা স্টুডেন্টকে, একটা হ্যাঁ সেটা থাকতে তো অসুবিধা নেই, আমরা তো বলছি না। যেহেতু আমাদের যখন একটা বিক্ষোভ হবে, মহিলা পুলিশ ছেলে পুলিশ সবাই থাকবে, প্রশাসন সব রকম প্রোটেকশন নিয়ে যাবে ওখানে। প্রশাসনের তো কাজ করবে না, ওনাদের কাজে বাধা দিলে ওনারা তখন টানা হেঁচড়া করবেন, এটা তো স্বাভাবিক ব্যাপার না। অসিত, যে বিষয়টা আপনি বলছেন, দেখুন এটা তো মানে পুলিশ কি স্ট্র্যাটেজি নেবে আপনাদের এই আন্দোলনকে প্রতিহত করতে, এটা তো পুলিশ ঠিক করবে ঠিকই। আর আপনাদের ছাত্র সংগঠনের এই যে আন্দোলন, ফলত এখানে ছাত্রী নেই আপনি দাবি করছেন, কিন্তু পুলিশ সেটা কি করে বুঝবে যে সেখানে ছাত্রী থাকবে কি থাকবে না, এটা একটা বিষয়। কিন্তু আপনাদের যে দাবিগুলো, যে এই যে কলেজে ভর্তি প্রক্রিয়া, ছাত্র সংসদ নির্বাচন, সেই দাবিগুলো নিয়ে আপনারা সোচ্চার হয়েছেন, যুক্তিযুক্ত দাবি। না, বিষয় হলো যে আপনি যে বলছেন যে ওনারা বুঝবে কি করে ছাত্রী নেই, ঠিক আছে মানা যায়, কিন্তু একজন ছাত্রকে যখন অ্যারেস্ট করছে, টানা হেঁচড়া করে নিয়ে যাচ্ছে, তখন আপনি দেখুন ঠিকভাবে দেখা যাচ্ছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে মহিলারা কিভাবে একটা ছাত্রকে টেনে হুঁচড়ে উনি অ্যারেস্ট করছেন, একটা ছাত্রকে কিভাবে ধরে রেখেছে। এটা তো নয় নিয়ম, এটা তো আইন নয়। এখানে ছাত্র আছে, ছাত্রের জন্য এখানে পুলিশ কর্মী আছে, পুলিশ কর্মীরা ধরবে। এখানে মহিলা পুলিশকে কেন আগ্রহ হচ্ছে? আমাদের বিষয় এখানেই আজকে বলছেন যে আমরা আমার যতদূর মনে হয় যে ছাত্রদেরকে বা পুরুষদেরকে আটকাতে মহিলা পুলিশ ব্যবহার করা যাবে না, এমন কোনো নিয়ম আছে বলে আমার অন্তত জানা নেই। আমি জানি না যে এটা কি করা যায় না, কিন্তু এটা ঠিক যে মহিলাদের সঙ্গে
পুরুষ পুলিশ যদি টানা হেঁচড়া করতো তাহলে একটা প্রশ্ন উঠতো, কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নের উত্তর মানে নেই, সত্যিই নেই, কারণ এটা তো কোথাও বলা নেই যে মহিলা পুলিশ ব্যবহার করা যাবে না, এটা কোথাও বলা আছে কি? মহিলা পুলিশ শুনুন, পুলিশ প্রশাসন ওনাদের কাজে বাধা দিতে পারেন না। তো এবিপি আন্দোলন করছে, আন্দোলন করুক, আন্দোলন করতে তো বাধা নেই। পুলিশ প্রশাসনকে তো বাধা দিচ্ছি না, আপনি 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 সেই জায়গাটায় আসুন। আমার বক্তব্য, একজন ছাত্রকে কি একজন মহিলা পুলিশ টেনে হেঁচড়ে গাড়িতে তুলতে পারে, অ্যারেস্ট করতে পারে? এটা মানে কোথাও কি আছে আমি জানি না। অসিত, আপনি যেটা বলছেন তার পিছনে যুক্তি কি? মানে সে তো পুলিশ, ছাত্র যদি যে বা ছাত্র বা ছাত্রী যদি আন্দোলনরত থাকে এবং সেই বিশৃঙ্খলা যদি হয়, মহিলা পুলিশ ব্যবহার করা যাবে না? মহিলা পুলিশকে যেভাবে যেভাবে হ্যাঁ বিশৃঙ্খলা ওনারাই করে, যেভাবে মহিলাদেরকে আগ করে দিয়েছে। আমাদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের আমাদের দাবি একদম সুষ্ঠু স্বাভাবিক দাবি ছিল। আমি তো বলছি যে আপনাদের দাবি যুক্তিপূর্ণ দাবি। দীর্ঘদিন ছাত্র সংসদে নির্বাচন হচ্ছে না, আপনি সেই ইস্যুগুলোকে গুরুত্ব দিচ্ছেন না। এটা ইন্টারেস্টিং বিষয়। আপনাদের যে ইস্যু আছে একটু শুনতে হবে, একটু শুনতে হবে, একটু শুনতে হবে অসিত। তরুণ প্লিজ। অসিত, আপনাদের যেটা দাবি আমি আপনাকে বলার সুযোগও দিলাম যে আপনাদের যেটা ইস্যু সেটা হচ্ছে কলেজে কলেজে ভর্তি প্রক্রিয়া বন্ধ রয়েছে, হচ্ছে না, ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, যুক্তিযুক্ত দাবি, আমি নিজেও বললাম। কিন্তু আপনি এখানে বলতে এসে কোথাও এই দাবিগুলো নিয়ে সোচ্চার হচ্ছেন না, আপনি বরং অন্য ইস্যুতে চলে যাচ্ছেন। তাহলে কি এগুলো মানে দাবিগুলো দাবি আর কি? সেটা নিয়ে আপনাদের কোনো গা নেই আর কি? মানে আপনারা এর জন্য লড়াই করতে যাননি ওইখানে একটা সত্যি, তাহলে তো বলতে তৃণমূল যেটা বলছে যে আপনারা বিশৃঙ্খল করতে গিয়েছিলেন সেটাই করতে গিয়েছেন। প্রশাসন বিশৃঙ্খলা মানবে কেন? আপনি কোথায় আমি তো আপনাকে বলতে দিলাম অসিত যে আপনাদের এই দুটো দাবি যুক্তিপূর্ণ দাবি, আরো যে দাবি রয়েছে তার মধ্যে এই দুটো দাবি সত্যি যুক্তিপূর্ণ, কিন্তু আপনি সেটা নিয়ে বলছেন না। আপনি বলছেন মহিলা পুলিশ কেন ব্যবহার করা হলো, আপনি বলছেন মহিলা পুলিশ ব্যবহার করাতে আপনার আপত্তি। আপনি কোথাও বলছেন না যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, কলেজে কলেজে ভর্তি হচ্ছে না, এটা আপনার ইস্যু নয়। তাহলে এই ইস্যুগুলোকে আপনারা সামনে রেখেছেন মাত্র, আপনারা অসিত, তার মানে এইগুলোকে সামনে রেখেছেন, ছাত্র ছাত্রীদের নিয়ে চিন্তিত নন আপনারা, এটাই প্রমাণিত হচ্ছে। আপনাকে এতবার বলতে সুযোগ দিলাম, আপনি সেটা নিয়ে ইন্টারেস্টেড নয়। আপনি ইন্টারেস্টেড বরং বলতে যে মহিলা পুলিশ কেন ব্যবহার করা হবে। 26 পায়ের তলা থেকে মাটি উড়ে গেছে, ওনারা জানতে পেরে গেছে। মানে আপনারা ইস্যুটা ধরেও ধরতে পারছেন না, মাটি সরে গেছে। কথাটা ঘুরাচ্ছেন কেন? আমার বক্তব্য না আপনার বক্তব্যই তো আপনি শুনে নিন আগে। আপনার বক্তব্য শুনলাম তো, এতক্ষণ ধরে বলতে দিয়েছি অসিত। আমি আপনাকে দুবার আমি নক করলাম, ছাত্র সংসদ নির্বাচন, ভর্তি প্রক্রিয়া স্থগিত, কিন্তু আপনি সেদিকে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন মহিলা পুলিশ কেন ব্যবহার করা হলো। আরে ভাই, আপনার দাবিটা কি? আপনার দাবিটা কি? আপনার দাবিটা আপনি অনড় নন তো? তার মানে আপনার দাবিটা শুধুমাত্র দাবি, বিশৃঙ্খলা সৃষ্টি করাটাই আপনার উদ্দেশ্য ছিল। বলতে দিচ্ছেন না তো, আপনি বলতে দিচ্ছেন না। আপনি বলুন, আপনি ডেকেছেন যখন বলতে দিন, বলতে দিচ্ছেন না কেন? আমাদের যেটা দাবি, মেন দাবি হলো যে উচ্চ মাধ্যমিকের যে ফল প্রকাশিত হয়েছে 7ই মে, তার 3 মাস হয়ে গেছে, এখনো ভর্তি প্রক্রিয়া একদম হয়নি। এমনকি পর্যন্ত এখনো পোর্টাল খোলা আছে, তাতে দেখা যাচ্ছে যে 5.5 লক্ষ এখনো সিট পূরণ হয়নি। 2 নম্বর হলো যে আমাদের যে এই MBBS যে আছে এবং যে BDS আছে, তার যে প্রথম বর্ষের প্রক্রিয়া হঠাৎ অনির্দিষ্টকালের জন্য একদম বন্ধ করে দেওয়া হলো, যে কাউন্সিল তা বন্ধ করে দেওয়া হলো। এই যে কাউন্সিল বন্ধ করে দেওয়া হলো, আমাদের যে দাবিগুলো ছিল এই দাবিগুলো নিয়ে আমরা যখন সুষ্ঠুভাবে যাচ্ছি, আমাদের ডিএমএ দাবিগুলো নিয়ে তো আপনি এখানে বলতে এসেছেন, কিন্তু সেটা নিয়ে বলছেন না। পুলিশ আমাদেরকে ব্যারিকেড করে তরুণের কাছে যাব। দাবিগুলোই তো বলছি না, সেটা আমি এতটা বলার পরে আপনি আমি কিছু ঘোরাইনি, আপনাকে বলতে দিয়েছিলাম, আপনি বলতে পারেননি। এই বিষয়টা থেকে সরে গিয়েছেন, অন্য বিষয়টা আপনার কাছে বেশি গুরুত্ব পেয়েছে। তরুণের কাছে যাব। তরুণ আমি ওনাকে বলে দিয়েছি, অসিতকে বলে দিয়েছি, অসিত কি বলছে আমি শুনেছি। তরুণ, আমি আপনার কাছে আসবো, স্পেসিফিক প্রশ্ন রয়েছে। না ওনার কথা ওনাকে বলতে দিয়েছি, আপনি ওনার কথা বলবেন না। তরুণ প্লিজ, আমি আপনার কাছে কথা শুনতে চাই। আমার বক্তব্য যে এই কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন কেন এখনো করা সম্ভব হচ্ছে না,
আর পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেল, এই ছেলেমেয়েগুলো এখনো কলেজে ভর্তি হতে পারছে না। কি হবে? পড়াশোনা কি তাহলে লাটে উঠবে? পড়াশোনা করবে না ছেলেমেয়েরা, হায়ার স্টাডিজ করবে না? জয়েন্ট এই বিষয়টা হচ্ছে হাইকোর্টের বিচারাধীন আছে, এই বিষয়টা হাইকোর্টের বিচারাধীন, ঠিক আছে? ঠিক সময় যখন সরকার মনে করবে বিজ্ঞপ্তি দিয়ে হাইকোর্টের বিচারাধীন আছে। আরে কলেজে যে ভর্তি হচ্ছে না, ভর্তি প্রক্রিয়া এখন বন্ধ আছে, এটা কি কলেজের হাইকোর্টের বিচারাধীন? একদম এই বিষয়টা হাইকোর্টের বিচারাধীন বিষয় আছে, কারণ ওবিসি শোষাবত্ব নিয়ে আপডেট এখনো হয়ে ওঠেনি। ওটা আপডেটটা কমপ্লিট করা পর্যন্ত ফল প্রকাশ করতে পারছে না। যদি ওরকম কেস পড়ে, তার মানে আপনি বলতে চাইছেন যে ওটা যতদিন কেস পড়ে থাকবে ততদিন প্রথম বর্ষের কোনো ভর্তি হবে না, তাই তো? ওবিসি নিয়ে হাইকোর্টে মামলা আছে, শুনানি চলছে, ঠিক আছে, কিন্তু কলেজে ভর্তি প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে কি হাইকোর্ট? তা তো করেনি। না না, এটা পথ বার করতে হবে যে এই বিষয়টাকে, ওটা কলেজের ব্যাপার, ওটা এই বিষয়টাকে রেখেও কি করে অফিসিয়াল কলেজের ভর্তি ব্যাপারটা এটা অফিসিয়াল ব্যাপার আছে কলেজের। ওনারা যখন মনে করবেন ঠিক সময়ে ওনারা বিজ্ঞপ্তি দিয়ে বার করে দিবেন। সেটা কবে হবে? 3 মাস হয়ে গেল, ছেলে মেয়েগুলো তো পড়াশোনা করছে না। 3 মাস তো কম সময় নয়। তরুণ ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। শুনুন, বিজেপি পড়াশোনার নিয়ে কথা বলছে, বিজেপির মুখে মানায় না এগুলো। না, এটা আমি জানতে চাইছি। ভোটের আগে শুধু শুনুন, বিজেপি ভোটের আগে শুধু বন্দে মাতরম করে, ভোট শেষ হয়ে যাবে সংসদ নির্বাচন কবে হবে এটা আমি জানতে চাইছি। তরুণ সাধারণ মানুষ জানতে চাইছে। আজকে বিজেপি নয়, এবিভিপি যে আন্দোলনটা হয়তো তারা করতে গিয়েছিল, কিন্তু তারা অনেকেই হয়তো বিষয়টা ভালো করে তাদেরকে জানাতে পারেনি, যে কারণে অসিত ভালো করে এখানে বলতে পারছিল না শুরুতে। কিন্তু আমার বক্তব্য যে এটা তো সাধারণ প্রশ্ন, যে ভর্তি কবে হবে মানুষের প্রশ্ন, ছাত্র সংসদ নির্বাচন কেন হচ্ছে না? অফিসিয়াল যে সমস্যা আছে, অফিসিয়াল মিটে গেলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে সরকারের তরফ থেকে। এটা কি একটা প্রশাসনিক ব্যর্থতা অসিত? এই যে ব্যর্থতা চলছে, আজকে আমরা শুধু এই কলেজে নয়, আজকে আমরা যদি দেখি এই যে কলেজের এটা বন্ধ আছে, আজকে জয়েন্ট এন্ট্রান্সের 7 এপ্রিল পরীক্ষা হয়েছে, পরীক্ষা হয়ে যাওয়ার পরে 4 মাস হয়ে গেছে, এখন অবধি সেই জয়েন্ট এন্ট্রান্সের যে রেজাল্ট, সেই রেজাল্ট এখন আমাদের নজর রাখতে হবে সেদিকে, যে আদৌ এই ক্ষেত্রে যে জটিলতা রয়েছে সেই জট কবে কাটে। তরুণ এবং অসিত, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। আজকে আর আমার কাছে সময় নেই, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। তবে আমাদের নজর থাকবে অতি অবশ্যই যে এই জটিলতা কবে কাটে। এই মুহূর্তে একটি খবরের দিকে নজর রাখতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণের পরের দিনই বদল হলো দিল্লি পুলিশ কমিশনার। দিল্লিতে নতুন পুলিশ কমিশনার সতীশ গোলচা। রেখা গুপ্তার উপরে হামলার ঘটনা ঘটেছিল, তারপরেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে দিল্লি পুলিশ কমিশনারের বদল হয়েছে। দিল্লি পুলিশ কমিশনার বদল, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপরে যে হামলার ঘটনা, তারপর তিনি পুলিশ কমিশনার বদল। দিল্লির নতুন পুলিশ কমিশনার হলেন সতীশ গোলচা। মুখ্যমন্ত্রীর উপর আক্রমণের পরের দিনই বদল হলো দিল্লি পুলিশ কমিশনার। দিল্লিতে নতুন পুলিশ কমিশনার সতীশ গোলচা। দিল্লির ডিআইজি কারা পদে ছিলেন এই সতীশ গোলচা? অরিত্র ঘোষ রয়েছেন আমার সঙ্গে। অরিত্র, কি জানা যাচ্ছে বিষয়? রেখা গুপ্তার উপর হামলার পরবর্তী ক্ষেত্রে এই বদল করা হয়েছে। দেখো, যেটা জানতে পারা যাচ্ছে 1992 ব্যাচের আইপিএস সতীশ গোলচা, তাকে দিল্লির নতুন পুলিশ কমিশনার পদে বসানো হয়েছে এবং এর আগে খুব উল্লেখযোগ্যভাবে গত 1 আগস্ট অস্থায়ী দায়িত্বে ছিলেন, দিল্লি পুলিশ কমিশনার পদে ছিলেন SBK সিং। তিনি 1988 ব্যাচের অফিসার ছিলেন এবং তিনি দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর উপর এরকম হামলা ঘটে এবং একজন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থার গাফিলতিরও অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে। তারপরেই কিন্তু যেটা দেখা গেল যে নোটিফিকেশন জারি করা হলো এবং দিল্লির নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন সতীশ গোলচা, 1992 ব্যাচের আইপিএস। এর আগে তিনি দিল্লির ডিআইজি প্রিজন অর্থাৎ ডিআইজি কারা পদে কর্মরত ছিলেন। সেই জায়গা থেকে তাকে নিয়ে আসা হলো দিল্লির নতুন পুলিশ কমিশনার হিসেবে।
একদমই আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে দিল্লি পুলিশ কমিশনার বদল, রেখা গুপ্তার উপর তার আগে যে হামলার ঘটনা ঘটলো তাতে তো একজনকে গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু এই হামলার উদ্দেশ্য কি ছিল এবং যে কারণে পুলিশ কমিশনার বদল করতে হলো, কোথাও গিয়ে কি পুলিশি ব্যর্থতা সেটা একটা নজরে এসছে? দেখো, গতকালকে হামলার পর থেকে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছিল যে কি উদ্দেশ্যে ওই যুবক মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করেছিলেন। সেই বিষয়টি নিয়ে যখন দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তারের পরেই একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছিল, যেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের বাড়ি সংলগ্ন এলাকাতে তিনি রেকি করছিলেন। এত কিছু ঘটনা ঘটে গেল এবং একজন মুখ্যমন্ত্রী যিনি বাড়িতে জনশুনানি কর্মসূচিতে ব্যস্ত ছিলেন সেইখানে প্রবেশ করে মুখ্যমন্ত্রীর ক্লোজ প্রক্সিমিটি গিয়ে তাকে আঘাত করলেন, তাকে ধাক্কা দিলেন। ইন্টেলিজেন্স কোথায় ছিল, পুলিশের নিরাপত্তা কোথায় ছিল, সেই প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছিল। আর সেই প্রশ্নগুলো ওঠার পরেই কিন্তু যেটা দেখা গেল, তড়িঘড়ি 24 ঘন্টা কাটতে না কাটতেই কিন্তু দিল্লির নতুন পুলিশ কমিশনার পদে নিয়ে আসা হলো সতীশ গোলচাকে, এবং যিনি পুলিশ কমিশনারের দায়িত্ব ছিলেন তাকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হলো। এবং 1992 ব্যাচের এই আইপিএস সতীশ গোলচা, তিনি এর আগেও দিল্লি পুলিশের ডিআইজি কারা পদের দায়িত্ব সামলেছেন, তাই সেই অফিসারকেই কিন্তু নিয়ে আসা হলো দিল্লির নতুন পুলিশ কমিশনার পদে। অরিত্র, এটা ঠিক তুমি যেমনটা বললে, কোথাও গিয়ে একটা হয়তো ইন্টেলিজেন্স ফেলিওর ছিল দিল্লি পুলিশ, এবং সেটা দিল্লি পুলিশ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। সেক্ষেত্রে এই এতজনের ব্যর্থতা একজন পুলিশ কমিশনারের ঘাড়ে কি চাপানো হলো? কোথাও গিয়ে কি তাকে স্টেপগোট করা হলো? দেখো, এই সামগ্রিক প্রশ্নের উত্তর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং দিল্লি পুলিশের যারা শীর্ষ অফিসিয়ালস রয়েছেন তারাই দিতে পারবেন। তার কারণ দিল্লি পুলিশ সূত্রে যেটা জানানো হয়েছে যে তারা এই ঘটনার তদন্ত করছেন, এবং গতকালকে একটি সিসিটিভি ফুটেজের সামনে এসেছিল যেখানে দেখা যাচ্ছিল ওই যুবক বেশ কয়েকদিন ধরে রেকি করছিলেন। স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা তো উঠবেই যে একজন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তা, ক্লোজ প্রক্সিমেট জোন, যেখানে বিএনএস 163 পুরাতন 144 ধারা জারি থাকে, সেই সমস্ত জায়গায় কিভাবে একজন যুবক এভাবে অবিন্যস্তভাবে ঘুরে বেড়াচ্ছেন, কেন পুলিশ কর্মীদের নজরে এলো না? স্বাভাবিকভাবে সেই প্রশ্নগুলো উঠেছে, এবং অবশ্যই স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকা এই পুলিশের একটা ব্যর্থতা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠেছিল বিভিন্ন রাজনৈতিক মহল থেকে। তারপরেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আদতে ঠিক কি কারণ রয়েছে এটা অনুমান, যে মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনার পরেই হয়তো পুলিশ কমিশনারকে বদল করে দেওয়া হলো নিরাপত্তার গাফিলতি যে অভিযোগ উঠছিল সেই অভিযোগগুলোকে খতিয়ে দেখার পরে। কিন্তু আদতে আর কোনো কারণ রয়েছে কিনা, যেমনটা তুমি একদম বলার চেষ্টা করলে যে স্টেপগোট, সেই বিষয়টা স্বাভাবিক স্বরাষ্ট্র দপ্তরই বলতে পারবেন, এবং সিনিয়র অফিসিয়াল যারা রয়েছেন দিল্লি পুলিশের তাদেরই বক্তব্যের বিষয় এটা। একদম, অনেক ধন্যবাদ অরিত্র। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। দিল্লি পুলিশ কমিশনার বদল, সতীশ গোলচা তিনি হলেন নতুন পুলিশ কমিশনার। দিল্লির মুখ্যমন্ত্রীর উপরে আক্রমণের পরেই কিন্তু বদল করা হলো দিল্লি পুলিশ কমিশনার। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।